অবশেষে শাস্তির আওতায় আসছেন মনগড়া আর্থিক প্রতিবেদন তৈরির সাথে জড়িত হিসাববিদরা। গত ৬ মাসে শাস্তির মুখে পড়েছেন অর্ধশত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বা নিরীক্ষক। নিবন্ধন ছাড়াই প্রতিবেদন তৈরি, সময়মতো ভেরিফিকেশন না করা ও ত্রুটিপূর্ণ প্রতিবেদন তৈরির দায়ে এমন শাস্তি দিয়েছে ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল এফআরসি ও নিরীক্ষকদের সংগঠন আইসিএবি। রুহুল আমিনের রিপোর্ট। কোনো কোম্পানির আর্থিক প্রতিবেদনে স্বাক্ষর করার ক্ষমতা থাকে কেবল সরকারি নিয়ন্ত্রক সংস্থা এফআরসির নিবন্ধিত হিসাববিদদের। তবে অনেক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এই কাজ করছেন নিবন্ধন ছাড়াই। সম্প্রতি এমন ২০ নিরীক্ষকের খোঁজ পায় এফআরসি। তাদেরকে প্রায় ৪৮ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থাটি। যেহেতু প্রথমবার মতো আমরা এই বিষয়ে পদক্ষেপ নিতে যাচ্ছি, সেই জন্য আমরা আমাদের কাউন্সিল, আপনি জানেন আমাদের ১২ সদস্য বিশিষ্ট কাউন্সিল আছে, কাউন্সিল নমনীয় হয়ে তাদেরকে নাম্বার অফ নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী ২০ জন নিরীক্ষককে আর্থিক জরিমানা আরোপ করেছেন। ফরসির কাউন্সিলের নমনীয় ছিল এবং নিরীক্ষকরাও এখানে সহযোগিতা করেছে। আমরা যেটুকু আর্থিক জরিমানা তাদেরকে ধার্য করেছি, তারা সেটি যথাসময়ে পরিশোধ করেছেন। কোম্পানির বার্ষিক সাধারণ সভায় এজিএমে অডিট রিপোর্ট উপস্থাপনের অল্প সময়ের মধ্যে নিতে হয় ডকুমেন্টস ভেরিফিকেশন কোড ডিভিসি নাম্বার। তবে অনেকে বছর পেরিয়ে গেলেও ডিভিসি নাম্বার নেন না। এফআরসি বলছে জালিয়াতি করতে অনেকে সময়ক্ষেপণ করেন। সম্প্রতি এমন ১০ অডিটরকে জরিমানা করে এফআরসি। এছাড়া নীতিমালা জারি করে ২০ দিনের মধ্যে ডিভিসি নাম্বার নেওয়া বাধ্যতামূলক করেছে নিয়ন্ত্রক সংস্থাটি। এখন আমরা ২০ দিনের বেশি হলেই আমরা এটাকে ব্যাকডেটেড বলবো এবং শাস্তিমূলক ব্যবস্থা নিব। এর আগে যেহেতু নীতিমালা ছিল না, সেই জন্য আমাদের কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে যে ১ বছরের বেশি সময় পরে যারা ডিবিসি নিয়েছে স্বাক্ষরের ব্যাপক সময় তারা অতিবাহিত করেছে, তাদের ক্ষেত্রে শাস্তির আওতায় আমরা নিয়ে আসছি। গেল ৫ আগস্টের পর জালিয়াতির অভিযোগে বেশ কিছু অডিট রিপোর্ট নিয়ে কাজ শুরু করে এফআরসি ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। নানা অনিয়ম চিহ্নিত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অডিটরদের সংগঠন আইসিএবিকে জানায় সংস্থা দুটি। প্রায় ২০ অডিটরের বিরুদ্ধে নিবন্ধন স্থগিত করা সহ কঠোর ব্যবস্থা নেয় আইসিএবি। আইসিএবি সভাপতি জানান, অডিটরদের স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য স্বাধীনতা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে যুগোপযোগী নীতিমালা প্রণয়নও গুরুত্বপূর্ণ। যে পলিসির মধ্যে যে সমস্ত শাস্তিমূলক ব্যবস্থা আছে, সেগুলো আমরা স্ট্রংলি আমাদের মেম্বারদের উপরে অ্যাপ্লাই করব। বাট এখানে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে যে আমরা আগে আমাদের হয়তো অনেক জায়গায় আমাদের ইন্ডিপেন্ডেন্সির একটা কোশ্চেন ছিল। আমরা এক্সপেক্ট করব যে সেই ইন্ডিপেন্ডেন্সিটা যেন কোনো জায়গায় আগের মতন জায়গায় না যায়। বাংলাদেশ ব্যাংক IFRS 9 ইমপ্লিমেন্ট করছে এবং নতুন গভর্নরও কিন্তু এটার প্রতি ফুললি সাপোর্ট করেছে, যেটা আমাদের করতে হবে। 2028-এর মধ্যে এটা ফুল ইমপ্লিমেন্ট হবে। এই IFRS 9-এর থ্রুতে প্র্যাকটিক্যালি আপনি কিন্তু অ্যাসেটসের ভ্যালু অনুযায়ী প্রভিশন করতে পারবেন। আপনার যদি ব্যাড অ্যাসেটস বেশি থাকে, আপনাকে প্রভিশন করতে হবে। তো এই জিনিসটা আগে কিন্তু ছিল না, মানে IFRS 9টাই আমরা অ্যাপ্লিকেশন করাতে পারিনি বাংলাদেশ ব্যাংকে। তার কারণে কিন্তু প্রভিশনে একটা বড় ঘাটতি আমরা গত 15-16 বছর দেখেছি। তার মানে এখানে একটা স্ট্যান্ডার্ডসের নন কমপ্লায়েন্স ছিল, যেটা আমরা জেনেই করতে বাধ্য হয়েছি। এই হিসাববিদ বলছেন, কোন অডিটরের পক্ষে কোম্পানির সম্পূর্ণ লেনদেন যাচাই বাছাই করা সম্ভব নয়। এজন্য অনিয়ম কমাতে অ্যাকাউন্ট তৈরির সময় থেকেই নজরদারি করার পরামর্শ দিয়েছেন তিনি। রুহুল আমিন, ৭১, ঢাকা। অভিযানের পরও কেন্দ্রীয় ব্যাংকের পাশে চলছে নতুন টাকার রমরমা বাণিজ্য। অভিযোগ, এই টাকার বেশিরভাগই আসছে খোদ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে। ৭১-এর ক্যামেরায় মিলেছে অভিযোগের সত্যতাও। ব্যাংকের নীতিমালা ভেঙে দিনের আলোতেই এমন অবৈধ লেনদেন হলেও এর দায় নিতে রাজি নন মুখপাত্র। বলেন, নিয়ন্ত্রণের দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর। মিসবাহ হাসানের রিপোর্ট। এ যেন চোর পুলিশ খেলা। দিন দুপুরে প্রকাশ্যে কিংবা আড়ালে কেন্দ্রীয় ব্যাংকের পাশে চলছে নতুন টাকার বেচাকেনা। অভিযানের পর থেকেই এমন লুকোচুরি করেই চলছে এই বাণিজ্য। কেন্দ্রীয় ব্যাংকের এই কর্মকর্তা কয়েক বান্ডিল নতুন টাকা বিক্রি করলেন ফুটপাতের বিক্রেতার কাছে। ৭১-এর ক্যামেরা দেখেই দৌড়ে পালানোর চেষ্টা করেন তিনি। পরে স্থানীয়দের তোপের মুখে স্বীকার করেন, ঊর্ধ্বতন এক কর্মকর্তার নির্দেশেই এখানে আসার কথা। আমি একটা থেকে পাই
এই যে স্যারের থেকে আমার কাছে আছে এই যে এর মোজামের স্যার একটা দিছিল। সেনা কল্যাণ ভবনের পাশের এই রাস্তায় চলছে নতুন টাকার রমরমা বাণিজ্য। কিছুক্ষণ পরপর যেখানে কর্মকর্তা কর্মচারীদের আনাগোনা, কারো হাতে ব্যাগ ভর্তি টাকা, কারো হাতে নতুন টাকার বান্ডিল। ফুটপাত গাছের নিচে চায়ের দোকানে বসেই সেরে ফেলা হচ্ছে লেনদেন। বোঝার উপায় নেই কে ক্রেতা কে বিক্রেতা, তবে ক্যামেরা দেখলেই পাল্টে যায় চিত্র। যেমন এই ব্যক্তি ব্যাগ ভর্তি নতুন টাকা নিয়ে এসেছেন বিক্রির জন্য। ক্যামেরা দেখেই দ্রুত টাকা দিয়ে পালিয়ে যান তিনি। কিছুক্ষণ পর দেখা মেলে পাশের আরেকটি দোকানে। জিজ্ঞেস করতেই আবারও ছুটতে পড়েন তিনি। আমার না, আমি কি ব্যবসা করিনি। আপনি কোত্থেকে আমি ব্যবসা করি না বাবা, এটা মাল আমি আইনা দিছি। এই ব্যাংকের স্টাফরা দেয় না, কি কিনছি আমার দরকারে ব্যাংক তো কন্ট্রোল করে, ব্যাংকে তো দেয় না। অফিসারকে গাড়ি চেক করেন তাইলে পাইবেন, মূলে যান, গরিব মেশিনার গেলে তো পাইবেন না। টাকা পয়সা যা আছে না পুরাতন আমলে সব আমি কালেক্ট করি। এই বিক্রেতা প্রথমে নিজেকে সিন্ডিকেটের সদস্য দাবি করলেও ক্যামেরা দেখে কথা ঘুরিয়ে ফেলেন। আমি তো এর থেকে কিনা নেয়, কিনা এর থেকে বিক্রি করে। এরা কার থেকে নেয় এরাই করতে পারবে। তথ্য বলছে এবার সাধারণ মানুষের জন্য নতুন টাকা না ছাড়লেও কর্মকর্তা কর্মচারীদের জন্য সর্বোচ্চ 1,83,000 টাকা নতুন টাকা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আর সেই টাকাই এখন খোলা বাজারে বিক্রি হচ্ছে চড়া দামে। 5, 10 ও 20 টাকার একটি বান্ডিল কিনতে গুনতে হচ্ছে অতিরিক্ত 500 টাকা পর্যন্ত। আর 50 আর 100 টাকার বান্ডিল বিক্রি হচ্ছে 600 টাকা বাড়তি দামে। তবে এ বিষয়ে কোনো জবাব দিতে পারেননি কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। নিয়ে যাওয়ার পর ওই নোট তারা কি করছে সেটা তো আমাদের দেখার দায়িত্ব না। আইন শৃঙ্খলা বাহিনী রাস্তায় আছে, তারা অবশ্যই এই ব্যাপারে ব্যবস্থা নেবে। এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংক নতুন করে কোনো ইনস্ট্রাকশন দিবে না। গেল কয়েকদিন আগে নতুন টাকার এই হাটে অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী, কিন্তু তারপরও বদলায়নি পরিস্থিতি। হাসান, 71, ঢাকা। দর্শক, ঈদ উল ফিতরের খুব অল্প সময় বাকি, এরই মধ্যে মাংসের বাজারে দেখা গেছে ঊর্ধ্বমুখী প্রবণতা। এছাড়া পাল্লা দিয়ে বাড়ছে মশলার দামও। এ নিয়ে আরও জানাতে এই মুহূর্তে রাজধানীর কারণ বাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মইনুল হাসান। আমরা যাচ্ছি তার কাছে। মইনুল, ঈদের বাজার ঘিরে যে দামের উত্তাপ আমরা জানছি, সেই বিষয়ে আপনি দর্শকদেরকে আরও জানাবেন। ফারুক, আপনি জানেন বাংলাদেশে বিশেষ করে বরাবরের মতোই ঈদ কেন্দ্রিক যে নিত্যপণ্যের বাজার সেটা কিছুটা কিন্তু উত্তপ্ত থাকে। এই বছরও সেটার ব্যতিক্রম নয়। আমরা দেখেছি যে এই ঈদকে ঘিরে বিশেষ করে যে গুঁড়া দুধ, সেমাই, পোলাওর চাল, এই পণ্যগুলোর দাম কিন্তু বেড়েছে। আমরা দেখেছি যে পোলাওর চাল গত বছরের চেয়ে এই বছরে প্রায় কেজিতে 15 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। যদিও সেমাইয়ের ক্ষেত্রে খুব বেশি পরিবর্তন আসেনি। গুঁড়া দুধের ক্ষেত্রে মান ভেদে, কোম্পানি ভেদে 50 থেকে 200 টাকা পর্যন্ত প্রতি কেজি গুঁড়া দুধের দাম বেড়েছে। এবং আরেকটি সংকট আপনি জানেন যে হঠাৎ করে এই ইরান যুদ্ধের ফলে কিন্তু যে একটা সংকট তৈরি হচ্ছে, সেই সংকটের ফলে বাজারে গত 3-4 দিন ধরে কিন্তু ভোজ্য তেল, বিশেষ করে সয়াবিন তেলের সংকট তৈরি হয়েছিল। তবে আজকে বাজার ব্যবসায়ীরা দাবি করছেন যে এখন কিছুটা সেই সরবরাহ স্বাভাবিক রয়েছে। তবে মহল্লার দোকানগুলো কিন্তু আমরা এখনো দেখেছি যে কিছু জায়গায় চাহিদা মতো ভোজ্য তেল পাচ্ছেন না, বিশেষ করে যে 5 লিটার, সেইটার ক্ষেত্রে একটা সংকট রয়েছে। এর পাশাপাশি আমরা যদি তুলনামূলক বিশ্লেষণ করি দেখব যে রসুনের দাম, রমজান যখন শুরু হয় তখন প্রতি কেজি আমদানিকৃত রসুনের কেজি ছিল 160 থেকে 70 টাকা, সেই এখন রসুন বিক্রি হচ্ছে 240 টাকা। গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 820 টাকা পর্যন্ত। একই সাথে ব্রয়লার মুরগি, সোনালী মুরগি এবং দেশি মুরগির দামও কিন্তু ঊর্ধ্বমুখী। অর্থাৎ ব্রয়লার মুরগি যে রমজানের শুরুতে 180 টাকা ছিল সেটা এখন বিক্রি হচ্ছে 220 টাকায়, সোনালী মুরগি 340 টাকা পর্যন্ত এবং দেশি মুরগি 700 টাকা পর্যন্ত। ফারুক, মহিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে রাজধানীর কারণ বাজার থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মইনুল হাসান। আমরা যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। শিক্ষা খাত নিয়ে নাগরিক প্ল্যাটফর্মের আলোচনা চলছে রাজধানীর লেকশোর হোটেলে। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ইনক্লুসিভিটিরও প্রবলেম হয়ে যায় এখানে একটা পার্টিকুলারলি আপনি যখন এখন মিড ডে মিল করবেন এবং আপনি নিজেই করাপশনের কথা তুললেন, সো এবং ইন্ডিয়ার এক্সপিরিয়েন্স আমরা জানি আর কি এটার ব্যাপারে, তো তখন আবার এই জিনিসটা আরো বেশি যুক্ত হবে। মোর রিসোর্সেস, মোর করাপশন, মোর পলিটিসাইজ। রিসোর্সেস আমাদের বাড়াতেই হবে, কিন্তু রিসোর্সেস যেন করাপশনের খাতে আরো বেশি না যায় সেটার দিকে নজর রাখতে হবে। কিন্তু দুটো সেপারেট পয়েন্ট আপাতত যেটা বলছি, ফার্স্ট এন্ড ফরমোস্ট যদি আমরা জাস্ট স্কুল গভর্নিং বডি কথাই বলি, মানে স্কুল ম্যানেজমেন্ট কমিটির কথাই বলি, স্কুল ম্যানেজমেন্ট কমিটিতে আপনি চান এবং অলরেডি যে স্ট্রাকচারটা আছে, টিচারদের থেকে বসে, গার্ডিয়ানদের থেকে বসে, আপনার এলাকার একজন শিক্ষা বিদ্যুৎসাহী, শিক্ষা অনুরাগী একজন ব্যক্তিত্ব, যিনি সম্মানিত ব্যক্তিত্ব, একজন বিদ্যুৎসাহী একজন বসেন, ওখান থেকে একজন চেয়ারম্যান হন। তো চেয়ারম্যান যিনি হবেন
তার জন্য খুব বেশি রেস্ট্রিকশনস দেওয়া খুব মুশকিল, ডিপেন্ডিং অন ওয়্যার ইউ আর। একটা জিনিস এগেন আমি রাজনৈতিক বাস্তবতায়। দর্শক, নাগরিক প্ল্যাটফর্মের সংলাপ চলছে শিক্ষা খাত নিয়ে, আমরা ছিলাম সেখানে। উত্তপ্ত বাণিজ্য পরিস্থিতি স্থিতিশীল করতে প্যারিসে 2 দিনব্যাপী বৈঠকে যুক্তরাষ্ট্র ও চীনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল, যার মূল লক্ষ্য চলতি মাসের শেষ দিকে বেইজিংয়ে সম্ভাব্য ট্রাম্প শীর্ষ সম্মেলনে পটভূমি তৈরি করা। আলোচনায় চীনা প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন উপপ্রধানমন্ত্রী হে লিফেং এবং মার্কিন নেতৃত্বে অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার। বৈঠকে শুল্ক নীতি, কৌশলগত খনিজ সম্পদ রপ্তানি, প্রযুক্তি খাতে বিধিনিষেধ এবং মার্কিন কৃষি পণ্যে ক্রয়ের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে দুই পক্ষ। হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে যে আগামী 31 মার্চ থেকে 2রা এপ্রিলের মধ্যে বেইজিং সফর করতে পারেন প্রেসিডেন্ট ট্রাম্প, যদিও আনুষ্ঠানিকভাবে এই সফরের তারিখ নিশ্চিত করেনি বেইজিং। দর্শক, এ ছিল ৭১ বিজনেসের এখনকার আয়োজনে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেলে। থাকুন ৭১-এর সাথে।